বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আসল চালক কে, সরকার নাকি বেসরকারি খাত? আচ্ছা, এই যে একটা জটিল প্রশ্ন, এর উত্তরটা খুঁজে বের করতেই কিন্তু আজকের এই কাঠামোগত বিশ্লেষণ। আমরা দেখব পর্দার আড়ালে আসলে কারা কলকাঠি নাড়ছে। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, কাগজে কলমে কথা কিন্তু খুবই পরিষ্কার। আমাদের সংবিধানেই বলা আছে যে দেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্বটা হলো রাষ্ট্রের। এটা একটা অসাধারণ প্রতিশ্রুতি, তাই না? কিন্তু বাস্তবতা কি আসলেও এই প্রতিশ্রুতির সাথে মেলে? মেলে না, কারণ আর্থিক বাস্তবতাটা একেবারেই অন্য কথা বলছে। ২০২২ সালের একটা হিসাব যদি দেখি, দেশের স্বাস্থ্য খাতে মোট যা খরচ হয় তার প্রায় ৩/৪ মানে ৭৪% সাধারণ মানুষকেই নিজের পকেট থেকে দিতে হচ্ছে। একবার ভেবে দেখুন ব্যাপারটা। প্রতি ১০০ টাকা খরচের মধ্যে ৭৪ টাকাই যদি আমাদের নিজেদের পকেট থেকে যায়, তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থার ভূমিকাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়? এই ধাঁধাটা আরও জটিল হয়ে যায় যখন আমরা হাসপাতালের বেডের দিকে তাকাই। জানেন কি, দেশের মোট হাসপাতাল বেডের প্রায় ৬৩% কিন্তু সরকারি খাতে নেই। সেগুলো সব বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। মানে অসুস্থ হলে একটা সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে বেড পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় দ্বিগুণ। তাহলে মূল প্রশ্নটা কিন্তু এখানে। যদি দেশের বেশিরভাগ স্বাস্থ্য খরচ মানুষ নিজের পকেট থেকে দেয়, আর বেশিরভাগ হাসপাতালের বেড যদি বেসরকারি মালিকানায় থাকে, তাহলে আসলে চালকের আসনে কে? ক্ষমতার লাগামটা কার হাতে? এই বিশ্লেষণটা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য। চলুন প্রথমে দেখি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা কাগজে কলমে কিভাবে সাজানো আছে। মানে এর আনুষ্ঠানিক নকশা বা ব্লুপ্রিন্টটা ঠিক কী রকম। যে কোনো কিছুরই তো একটা পরিকল্পনা থাকে, তাই না? আমাদের স্বাস্থ্য ব্যবস্থারও আছে। সরকারি সিস্টেমটা মূলত ৩টে স্তরে ভাগ করা। একদম সহজ করে বললে, গ্রামের একজন মানুষের সাধারণ জ্বর কাশি হলে তিনি প্রথমে যাবেন কমিউনিটি ক্লিনিকে। সেখান থেকে দরকার হলে তাকে পাঠানো হবে উপজেলা বা জেলা হাসপাতালে। আর খুব জটিল কোনো রোগের জন্য তিনি যাবেন মেডিকেল কলেজ বা কোনো বিশেষায়িত হাসপাতালে। পরিকল্পনাটা কিন্তু দারুণ, যাতে ধাপে ধাপে সঠিক সেবাটা পাওয়া যায় আর বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমে। সরকারের অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজ বা ইএসপি অনুযায়ী কোন স্তরে কি সেবা পাওয়া যাবে সেটাও কিন্তু ঠিক করা আছে। একদম তৃণমূল পর্যায়ে সাধারণ অসুখ আর মা ও শিশুর যত্ন, আর সর্বোচ্চ স্তরে সবচেয়ে জটিল রোগের চিকিৎসা। বাহ, কি সুন্দর একটা আদর্শ পরিকল্পনা! কিন্তু প্রশ্ন হল, এই আদর্শ পরিকল্পনাটা কি বাস্তবেও একইভাবে কাজ করে? আর এখানেই আমরা কাগজের নকশার সাথে মাঠের বাস্তবতার একটা বিশাল পার্থক্য দেখতে পাই। একজন সাধারণ রোগী প্রতিদিন যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, তার সাথে ওই আদর্শ পরিকল্পনার ফারাকটা বলা যায় আকাশ-পাতাল। এই ডেটাটাই দেখুন না। বড় বড় সরকারি হাসপাতালগুলো সব সময় রোগীতে ঠাসা। মেডিকেল কলেজগুলোতে তো প্রায়ই বেডের চেয়েও বেশি রোগী ভর্তি থাকে। অবস্থাটা এমন যে তিল ধারণের জায়গা নেই। এটা দেখেই বোঝা যায় যে সিস্টেমটা কী পরিমাণ চাপের মধ্যে আছে। আর এই চাপের কারণেই রোগীরা সিস্টেমটাকে পাশ কাটাতে বা বাইপাস করতে বাধ্য হয়। ধরুন, পরিবারের কেউ হঠাৎ অসুস্থ। তখন কি কেউ কমিউনিটি ক্লিনিকে গিয়ে রেফারেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে চাইবে? নাকি দ্রুত সেবা পেতে সরাসরি কোনো বড় হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে চলে যাবে? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দ্বিতীয় পথটাই বেছে নেওয়া হয়। সরকারি ব্যবস্থার এই যে শূন্যস্থান, সেটা পূরণ করতে হুহু করে বেড়ে উঠেছে বেসরকারি খাত। নিবন্ধিত বেসরকারি হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা তো সরকারি প্রতিষ্ঠানকে ছাড়িয়ে যাচ্ছেই। এমনকি অনেক মানুষের কাছে চিকিৎসার জন্য প্রথম যোগাযোগে জায়গা হয়ে দাঁড়িয়েছে পাড়ার ওষুধের দোকান বা কোনো গ্রাম্য ডাক্তার। মানে যেখানে রাষ্ট্র ঠিকমতো পৌঁছাতে পারছে না, সেখানে বাজার ঠিকই পৌঁছে যাচ্ছে। এই যে নকশা আর বাস্তবতার মধ্যে এত বড় একটা ফারাক, এর অন্যতম মূল কারণ হলো আমাদের সেকেলে আইনি কাঠামোটা। এটা আজকের বাস্তবতার সাথে একদমই খাপ খায় না। ব্যাপারটা অনেকটা পুরনো একটা মানচিত্র দিয়ে নতুন একটা শহর চেনার চেষ্টা করার মতো। এই যে বিশাল বেসরকারি খাত, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের মূল আইনটা হল ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অর্ডিন্যান্স। বুঝতেই পারছেন, আইনটা তৈরি হয়েছিল ৪০ বছরেরও বেশি আগে, যখন দেশের স্বাস্থ্য খাতের চেহারাটা আজকের চেয়ে একেবারেই অন্যরকম ছিল। এই পুরনো আইনটা যে আজকের দিনের জন্য কতটা অপর্যাপ্ত, সেটা বোঝার জন্য আমরা একটা আধুনিক এআই চালিত নিরীক্ষা ব্যবহার করেছি। চলুন দেখি কৃত্রিম বুদ্ধিমত্তার চোখে এই আইনে ঠিক কি জিনিসের অভাব রয়েছে।
তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? এই যে ৪০ বছরেরও বেশি পুরনো একটা আইন, সেখানে আজকের দিনের জরুরি বিষয়গুলোর কোনো কথাই নেই। যেমন ধরুন, চিকিৎসার খরচ কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, সেবার মান কেমন হবে তা মাপার কোনো ব্যবস্থা নেই, এমনকি আমাদের ডিজিটাল হেলথ ডেটা সুরক্ষিত থাকবে কি না সে ব্যাপারেও আইনটা একদম চুপ। আর ঠিক এই আইনি ফাঁকফোকরটাকেই কাজে লাগিয়ে কিন্তু বেসরকারি খাত কোনো বাধা ছাড়াই নিজেদের মতো করে ফুলে ফেপে উঠেছে। তো এই নিয়ন্ত্রক ব্যবস্থার দুর্বলতার ফলটা কি? ফল হলো ক্ষমতা চলে গেছে তাদের হাতে যাদের অর্থ আছে, সক্ষমতা আছে। স্বাস্থ্যসেবা এখন আর সাংবিধানিক অধিকার থাকছে না, বরং অনেকটাই একটা পণ্যে পরিণত হয়েছে যা টাকা দিয়ে কিনতে হয়। মানুষের পকেট থেকে যে এত এত টাকা খরচ হচ্ছে তার সবচেয়ে বড় অংশটা কোথায় যায় জানেন? ঔষধ আর বিভিন্ন ডায়াগনস্টিক টেস্টের পেছনে। নিজের শেষবার ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবুন তো। প্রেসক্রিপশনের বেশিরভাগ খরচই কিন্তু ছিল ঔষধ আর বিভিন্ন টেস্টের জন্য। আর এই দুটো খাতই মূলত বেসরকারি এবং বলতে গেলে প্রায় পুরোটাই অনিয়ন্ত্রিত। সবশেষে আমাদের মূল প্রশ্নের উত্তরটা এই স্লাইডে একদম পরিষ্কার। কাগজে কলমে রাষ্ট্র স্বাস্থ্য ব্যবস্থার নিয়ন্ত্রক হলেও বাস্তবে হাসপাতালের বেড, টাকার প্রবাহ, এমনকি সেবার মানের ওপরও বেসরকারি খাতের প্রভাবই সবচেয়ে বেশি। এক কথায়, ক্ষমতা আসলে সংবিধান দিয়ে নয়, বাজার দিয়েই নিয়ন্ত্রিত হচ্ছে। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি স্বাস্থ্যসেবার বেশিরভাগটাই বাজার দিয়ে চলে, তাহলে জনগণের করের টাকায় যে বিশাল সরকারি বাজেটটা দেওয়া হচ্ছে, সেই টাকাটা দিয়ে আসলে কি কেনা হচ্ছে, আর কোন জরুরি প্রয়োজনগুলোই বা অধরা থেকে যাচ্ছে? এই প্রশ্নটা শুধু নীতি নির্ধারকদের জন্য নয়, আমাদের সবার ভাবা দরকার।